বজরংবলী, হনুমান ব্যবস্থা না না বসানো, ওটা তো মন্দিরের লোক। আচ্ছা আচ্ছা, এলাম তো দেখো ভোগও দিয়ে দিয়েছে। আজ থেকে প্রায় 2 বছর আগে এই জায়গায় এসেছিলাম এই শিব মন্দির দর্শন করতে। প্রথম দর্শনেই হয়েছিলাম অবাক। তোমরা ঠিকই ধরেছো, অনেকটা কেদারনাথ মন্দিরের মতোই দেখতে। বন্ধুরা চলে এসেছি আমাদের বাংলার কেদারনাথ। এই শিব মন্দিরটি ছাড়াও তোমাদের দেখাতে চলেছি আরেকটি বহু পুরনো ঐতিহাসিক শিব মন্দির, রাড়েশ্বর শিব মন্দির। এবার তোমাদের জানতে ইচ্ছে করছে এই শিব মন্দির দুটি কোথায় রয়েছে। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার পথ অতিক্রম করলেই পৌঁছানো যায় এই বাংলার কেদারনাথ শিব মন্দিরে। ট্রেনে করে আসলে কোন স্টেশনে নামতে হবে সেটা তো তোমাদের এই ভিডিওতে বলে দেবই, এবং ট্রেন থেকে নেমে তোমরা কিভাবে শিব মন্দির পৌঁছাবে সবকিছু তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেব। তাই সকাল সকাল বিষ্ণুপুর থেকে বাস ধরে বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 17 ফেব্রুয়ারি 2025 সোমবার। আর আজকে আমি যেতে চলেছি কেদারনাথ। সেই উত্তরাখণ্ডের নয়, সে তো অনেক দূর। আজকে আমি যেতে চলেছি বাংলার কেদারনাথ। এখন আমি রয়েছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের সামনে। হ্যাঁ, আর এবার যারা কলকাতা থেকে আসতে চাইছে, হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে যেটা দুর্গাপুর আসার জন্য। ট্রেনের নাম, নাম্বার এবং টাইম সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমি সকালবেলা এসেছি বিষ্ণুপুর থেকে সকালের বাস ধরে এইখানে দুর্গাপুর। তো এই হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন, আর ঠিক তার পাশেই হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড, একদম দুটো পাশাপাশি। এই দুর্গাপুরে এসে এবার দুর্গাপুর থেকে তোমরা কীভাবে বাংলার কেদারনাথ যাবে সেটা এবার তোমাদেরকে শেয়ার করবো, এবং সেই মন্দিরের সম্বন্ধে কিছু ইতিহাস এবং সব কিছু তথ্য তোমাদেরকে দেবো। এইখানে তোমরা বাস স্ট্যান্ড থেকে নানান রকমের বাস তোমরা পেয়ে যাবে। তো এই বাস স্ট্যান্ড থেকেই বেরিয়ে ওই সাইডের রোডে যেতে হবে। এই রয়েছে পেছনে দুর্গাপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সামনে দেখতে পাচ্ছ এই যে রোডটা, এই রোডের মধ্যে কিছু তোমরা টোটো পেয়ে যাবে। এখান থেকে টোটো ধরে তোমাদেরকে যেতে হবে ডিপিএল কলোনি। তো চলো এখন ভাড়াটা কত নাই দেখি। ডিপিএল কলোনি যাবে কত? 80 টাকা। চলো, একটা টোটো পেয়ে গেছি, এখানে টোটো রিজার্ভ করে নিলাম। রিজার্ভে হচ্ছে 80 টাকা করে পড়ছে। সময় হচ্ছে 11:14। এখন এইখান থেকে টোটো নিয়ে নিলাম একদম দুর্গাপুর বাস স্ট্যান্ডের সামনে থেকেই। তো এইখান থেকে সোজা যাবো ডিপিএল কলোনি। 15 মিনিটের মতো লাগবে। তো চলো এখন যাই, আর তোমরা রাস্তার নাজারা দেখতে থাকো। আজকে আমি একা নই, আজ আমার সাথে রয়েছে আমার এক খুব মিষ্টি বেস্ট ফ্রেন্ড। তার সাথে তোমাদের মন্দিরে গিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। ডিপিএল কলোনিতে প্রবেশ করতেই আমাদের স্বাগত জানালো শালগাছে ঘেরা সবুজ প্রকৃতি। এখন হয়েছে বসন্তের আগমন, তাই গাছ থেকে ঝরে পড়ছে বহু পাতা। যাবার পথে আরেকটি গাছ দেখলাম রঙিন ফুলে ভরা। এই গাছের ফুলগুলি কি ফুল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলে এসেছি মন্দিরের সামনে। এই হচ্ছে সামনে মন্দির, আর এলাম দাদার টোটোই করে। 15 মিনিটের মতো সময় লাগলো। দাদা একটু তোমার নাম্বারটা একটু বলে দাও। 9144268434। আচ্ছা, তো দাদার নাম্বারে যোগাযোগ করে নিও, তোমরা খুব সহজেই টোটো পেয়ে যাবে। একদম চলে আসবে, 15 মিনিটের মতো সময় লাগবে। তো চলো মন্দিরের ভিতরে যা যাক এবং তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা চলে এসেছি আমাদের বাংলার কেদারনাথ। তো দেখতে পাচ্ছ পেছনে এই হচ্ছে মন্দির, এই হচ্ছে দেখো মন্দির পুরো দেখো কেদারনাথের স্ট্রাকচারে তৈরি। আর হচ্ছে আমার সাথে আর একটা ফ্রেন্ড, তো তোমাদেরকে পরিচয় করে দিই। আর এই সে দেখো, এই হচ্ছে প্রিয়া। আমাকে ব্লগিং করতে দেখে ওর খুবই লজ্জা লাগছিল, তবে আমিও ফার্স্ট টাইম ওর সামনে ব্লগিং করছি। আমি কি বলবো
ওর লজ্জা দেখে আমিও নিজে কিছু বলতে পারছিলাম না, তাই সবকিছু গোলমাল হয়ে আমি ওকে ভিডিওর মধ্যে প্রিয়া বলে ডেকে দিই। কিন্তু এত বছর ধরে আমি ওকে পিউ বলেই জেনে এসেছি, প্রিয়া নামটা এই রিসেন্টলি জেনেছিলাম, তাই মুখ ফসকে ওই নামটাই বেরিয়ে গেছে, তাই সেটা নিয়েই এত হাসাহাসি। তোমাদেরকে এখন দেখায় মন্দিরের চারিপাশটা চত্বরটা ঘুরিয়ে। তো মন্দিরটা চারিপাশের চত্বরটা কিন্তু খুবই সুন্দর এবং পরিবেশের গাছগাছালিতে ঘেরা, অসাধারণ লাগছে। এই উঠছি মন্দিরে শুধু এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের নাম হচ্ছে হর হর মহাদেব, যেটাকে আমরা বাংলার কেদারনাথ নামেই বেশিরভাগ চিনি। তো এই সাইডে দেখো একটা রয়েছে যজ্ঞকুণ্ড, আর এই সাইড দিকে চলে গেলেই দেখো এই সাইডে দেখতে পারবে যে বাবার যে স্নানের পুকুর, এই হচ্ছে স্নানের পুকুর বাবার। আর এইটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনের দিকটা। এইখানে পেছনের দিকটা যেন কেদারনাথের কি মনে হয় যেন এইখানটাতে একটা ভীমশিলা থাকে, তার পেছনে রয়েছে বরফের পর্বত শ্রেণী, কিন্তু এইখানে সেই জিনিসটা নেই। কিন্তু এইখানে যে স্ট্রাকচারটা রয়েছে পুরো কেদারনাথের আদলে। এটা হচ্ছে মন্দিরের পেছনটা দেখতে পাচ্ছ। এছাড়াও এইখানে শিবের মন্দির ছাড়াও এখানে আরও দুটো মন্দির রয়েছে। এটা হচ্ছে মনসা দেবীর মন্দির, এখানে ভিতরে মা মনসা বিরাজমান, খুব সুন্দর দেখো লাগছে। এটা রয়েছে বজরংবলী হনুমান জি। এই দুটো মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের বাংলার কেদারনাথ। দেখো আমাদের বাবা কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে দেখো একটা খুব সুন্দর পলাশ ফুলের গাছ, এবং লাল লাল পলাশ ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখে। এইদিকে একটা ঢোকার গেট রয়েছে, ওই সাইডে একটা ঢোকার গেট রয়েছে, আর এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইডের ঢোকার গেট। তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মন্দিরের ভিতরে ঢুকতেই দেখো সামনে রয়েছে নন্দী মহারাজ। এই হচ্ছে গর্ভগৃহ। দেখো এসে আবার বাবার প্রসাদও পেয়ে গেলাম। জয় বাবা। দেখো এগুলো একটা মানে কি বলবো ভাগ্যের মধ্যে পড়ে যে এসে বাবার প্রসাদ পেয়ে গেলাম। কিন্তু বাউন ঠাকুর ছিল না, বাউন ঠাকুর যেহেতু এখন বেরিয়েছে, না হলে পুজো টুজো করাতাম। বাউন ঠাকুর বললো নেই, 8টার সময় নাকি পুজো হয়ে গেছে। যাই হোক এসে বাবার প্রসাদ পেয়েছে, এটাই অনেক। ঠিক ওই পাশে দেখো সারিবদ্ধভাবে কী সুন্দর নারকেল গাছগুলো লাগানো রয়েছে, আর সাইডে প্রচুর গাছ, কিন্তু প্রচুর গাছ চারিদিকে, দারুণ একটা পরিবেশ, শান্ত নিরিবিলি, মানে কোলাহল এই জিনিসটা নেই। এবারে বেরাবো আর একটু চারপাশটা ঘুরে দেখি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব আরেকটা মন্দিরে, তো সেটা তোমাদেরকে পরে বলছি। তো তোমরা গাড়ি নিয়ে এলে এখানে সামনে দেখতে পাচ্ছ প্রচুর বড় এরিয়া রয়েছে, কিন্তু এখানে গাড়ি টাড়ি রাখার জন্য ব্যবস্থা রয়েছে। আর এবারে তো তোমাদেরকে বলে দিলাম যারা ট্রেনে আসছো বা বাসে আসছো তারা তো চলেই আসতে পারো বাস স্ট্যান্ডে নেমে। বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 15 মিনিট লাগে টোটোতে। চলো এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। পুজো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাউন ঠাকুর যেহেতু নেই পুজো দিতে পারলাম না। তো এই হচ্ছে বাংলার কেদারনাথ। ঘড়িতে সময় এখন 12টা বেজে 5 মিনিট। তো বেরিয়ে যাচ্ছি আমাদের বাংলার কেদারনাথ থেকে। এবার এখান থেকে বেরিয়ে যাব আরেকটা শিব মন্দিরে। তো শিব মন্দিরে কিভাবে যেতে হবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব, এবং সেই মন্দিরের কিছু ইতিহাস সেটাও তোমাদেরকে বলে দেবো। তো
তো চলো ভিডিওটার মধ্যে জুড়ে থাকো। এইদিকে রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা বলে আসার সময় যাওয়ার সময় আর কিন্তু টোটো পাইনি, কিন্তু এখান থেকে যেহেতু 15 মিনিট একটু হাঁটতে হবে, এবার যদি রানিং কিছু পাই চেপে যাবো, নাহলে বেশ গাছগাছালির মধ্যে বেশ শাল গাছ আছে চারিদিকে, দেখতে ভালো লাগছে। কিন্তু টোটো পেলাম না বলে ডিপিএল কলোনি থেকে পুরো একদম হেঁটেই চলে এলাম বাস স্ট্যান্ড অবধি। আবার এইখান থেকে এরপরে আমরা যাব রাড়েশ্বর শিব মন্দির। তো চলো তার আগে কিছু খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া হয়নি সকাল থেকে সেরকম। হেঁটে আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে গেল, ঘড়িকাটায় প্রায় 1টা 2 বেজেই গেছে, ওই জন্য বেলা হয়ে গেছে। আর এক্সট্রা কিছু খেলাম না, ওই জন্য একদম চলে এলাম ভাতের হোটেলে, ভাত খাবো। তো নিলাম ভেজ থালি, এখানে নাকি স্পেশাল থালি 120 টাকা করে, দেখে এখন কী কী দেয়। ওই সামনে যে বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের দাঁড়িয়ে একদম এই হোটেলগুলো তোমরা পাবে। আর এই সাইডে একজন বসে আছে, খুবই টায়ার্ড হয়ে গেছে হেঁটে হেঁটে। ফার্স্ট থেকে একদম ডিনার অবধি অনেক কিছু কিন্তু আইটেম রয়েছে এখানে। হোটেল টিপটপ, তো এটা 120 টাকার হচ্ছে স্পেশাল ভেজ থালি। দেখো অনেক কিছুই কিন্তু দিয়েছে। এদিকে রয়েছে একটা কুমড়োর তরকারি, এদিকে রয়েছে আলু ভাজা ঝুড়ি ঝুড়ি, এদিকে ডাল, আলু পোস্ত, এদিকে একটা পনিরের আইটেম রয়েছে, পনির তরকারি, এখানে পাঁপড়, লেবু, বেশ দেখো এইদিকে চাটনি, বেশ ভালো আইটেম রয়েছে। আর দুজনে একই নিয়েছি, ও নিয়েছে ভেজ থালি আর আমিও ভেজ থালি। তো যেহেতু মন্দির যাচ্ছি ওই জন্য ভেজ থালিটাই নিলাম, নাহলে এখানে তো আরও অনেক কিছুই ছিল, চিকেন, ফিশ, বিরিয়ানি, অনেক কিছুই ছিল। প্রথমে এই বাসমতি চালের ভাত, ডাল আর একটু লেবু টিপে আর এই হচ্ছে পনির। চলো খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আবার আরেকটা মন্দির যেতে হবে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পুরো লাঞ্চ করা কমপ্লিট। 120 টাকা করে যে স্পেশাল থালিটা নিলাম, বেশ অনেকগুলো আইটেমই ছিল, বেশ খেতে কিন্তু ভালো ছিল, খাবারগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগলো। সময় এখন 1:33, উঠে পড়েছি বাসে। এবার এখান থেকে সোজা যাবো রাড়েশ্বর শিব মন্দির। দেখে এখন বাস কখন ছাড়ে, মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পরে বাস ছেড়ে দিল। বাস থেকে নেমে পড়লাম, এই হচ্ছে স্টপেজ। আর ঠিক এই রাস্তা দিকে বেঁকেই এই সামনেই হচ্ছে, কিছুটা এগেলেই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো দুর্গাপুর থেকে বাস ধরে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 20-25 মিনিটের মতো লাগবে এই রাড়েশ্বর শিব মন্দির আসতে। তোমরা ওখান থেকে যখন বাসে যাবে ওই মোটামুটি 10 থেকে 20 মিনিট বাদ একটা করে বাস পাবে, আর বলবে যে শিবতলাতে নামবো, তাহলেই তোমাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে রাড়েশ্বর শিব মন্দির। দেখো এই মন্দির বেশ জমজমাট, ওই মন্দিরে যেরকম ফাঁকা ছিল এখানে কিন্তু সেই তুলনায় দেখি এখানে অনেক লোক রয়েছে, সবসময়তেই অল টাইম নাকি জমজমাট থাকে এই মন্দির। এখানে দেখো কিছুদিন আগে মেলাও বসেছিল, দেখো প্রচুর এখনও কিছু কিছু দোকান রয়ে গেছে, অনেক দোকান উঠে গেছে, কিন্তু কিছুদিন আগে এখানে মেলা বসেছিল। এইখানে দেখো সামনে দেখো মানে প্রচুর গাড়ি রাখার জন্য জায়গাও রয়েছে। এই হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির, খুবই সুন্দর। এখানে দেখো বিশাল বড় একটা যজ্ঞ করার জন্য যে যজ্ঞকুণ্ড জায়গা রয়েছে। এই রাড়েশ্বর শিব মন্দির নাকি বহু পুরনো, তাই মাঝে কিন্তু অনেকবার মেনটেন্যান্স করা হয়েছিল, নালে এই মন্দির কিন্তু বহু পুরনো মন্দির। ঠিক আছে, তোমাদেরকে এই মন্দির সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। রাড়েশ্বর শিব মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি স্থানীয় ভক্তদের জন্য গভীর ধর্মীয় তাৎপর্য রাখে। কথিত আছে রাজা বল্লাল সেন জটিল রোগে নির্মূল হয়েছিলেন রাড়েশ্বর শিব মন্দিরের কৃপায়। এই মন্দিরটি বালি পাথর এবং বেলে পাথর দিয়ে নির্মিত। ইতিহাস বলছে প্রায় 850 বছর আগে রাজত্ব করতেন রাজা বল্লাল সেন। বল্লাল সেন দ্বাদশ শতকে সেন বংশের সময়ে নির্মিত হয়েছে এই মন্দিরটি। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশে রাজত্ব করেন। এই রাড়েশ্বর শিব মন্দিরটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরে জটিল খোদাই এবং সূক্ষ্ম ভাস্কর্য দেখা যায়। শাক্ত, শৈশব, বৈষ্ণব সব সাধনায় মিলেমিশে একাকার হয়েছে এই মন্দিরে।
3টে বাজতে চললো, এখনও মানুষের ভিড় দেখো, বহু মানুষ কিন্তু এখনও আসছে, পুজো দিচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই জায়গাটা এলে খুবই জমজমাট, একটা অনেকটা বড় এরিয়া, মাঝখানে পার্কিং টার্কিং মানে গাড়ি টাড়ি রাখার জন্য জায়গা রয়েছে। তাই তোমরা আসো, এবং এই মন্দিরটা সত্যি খুবই সুন্দর এবং বেশ খোলা প্রকৃতির মধ্যে, একদম চারদিকে গাছপালা রয়েছে। তো এই হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির, খুবই সুন্দর। এখানে কত ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ রাখা রয়েছে দেখো। যাই হোক, চলো মন্দিরে এসে অন্তত বাবার প্রসাদ পেলাম। দেখো এইখানে এসছিলাম তো দেখো ভোগও দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভাগ্যে থাকলে অবশ্যই এমনি ভোগ জুটে, যেমন ওখানে গেলাম তোমার বাংলার কেদারনাথে, সেরকম পুজো হলো, প্রসাদ পেলাম। এইখানেও এসেছি, এইখানেও কিন্তু প্রসাদ পেয়ে গেছি। লুচি আছে, আলুর দম আছে, হালকা পোলাও আছে, বোঁদে আছে, পায়েস আছে, অনেক কিছুই দিয়েছে কিন্তু। চলো এবারে যাচ্ছি রাড়েশ্বর বাবার স্নানঘাট দেখতে। তো যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন রাজা বল্লাল সেন, কবিরাজও ব্যর্থ হয়েছিল সেই রোগ নির্মূল করতে, তখনই তিনি দেবাদিদেব মহাদেবের সোমনাথেশ পান। আর কালদিঘি পুকুরের পাশে রাড়েশ্বর শিব মন্দির তৈরি করার মানুষের বিশ্বাস, সেই কালদিঘি পুকুরেই দেবাদিদেব মহাদেব স্নান করতেন। ওই পুকুরের পাশেই বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাড়েশ্বর শিব মন্দির। সেই মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। এই মন্দিরের এরিয়া কিন্তু অনেকটাই বড়, আর এই সাইডে কিন্তু অনেক ছোটোখাটো চারিদিকে কিন্তু মন্দিরও রয়েছে। আর এইদিকে হচ্ছে বাবার ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য। রাড়েশ্বর শিব মন্দিরের চারিপাশ ঘুরে আবার চলে এলাম স্ট্যান্ডের কাছে। আর আমার সাথে যে বান্ধবী ছিল সেই দুর্গাপুরে নার্সিং করে, সে যেহেতু এই মন্দিরের কাছাকাছি থাকে তাই আগেই তাকে বিদায় জানিয়ে সোজা চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে এবার বাস ধরে সোজা চলে যাবো দুর্গাপুর বাস স্ট্যান্ড। তো চলে এলাম আবার দুর্গাপুর বাস স্ট্যান্ড। তো তোমাদেরকে তো ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম একদম দুটো মন্দির, একদম রাড়েশ্বর শিব মন্দির আর বাংলার কেদারনাথ, দুটো মন্দির দেখে দিলাম। তো আবার চলে এলাম দুর্গাপুর বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে সোজা বাস ধরবো, দিয়ে সোজা বাড়ি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে, ততক্ষণে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।